কল্যাণদা, আজকে বাংলার এসআইআর মামলা শুনানি ছিল, কি হলো সেই মামলার? এবং মানে এই মামলাটা ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনের মামলা, কি বললো সর্বোচ্চ? তো আমাদের তো একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, তাতে আমরা অনেক পয়েন্ট নিয়েছি। মাইক্রো অবজারভার, তারপর 1,30,00,000 ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে হচ্ছে কিভাবে কত হোয়াটসঅ্যাপ মেসেজ, তাতে সব ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তো জজ সাহেব বললো যে ওরা কি 2 সপ্তাহ টাইম চাইছিল, বললো না, তোমাকে এই সপ্তাহটা অ্যাফিডেভিট দাও, নেক্সট মানডে হিয়ারিং করবে। আর একটা বলেছি যে কেমন ধরনের প্রশ্ন আসছে, মানে এনকোয়ারি, মানে তাদেরকে যেতে বলছি, জাস্টিফাই করতে বলছি যে একটি মেয়েকে চিঠি পাঠিয়েছে, মানে নোটিশ পাঠিয়েছে, তাতে বলছে যে ওয়াই ইয়োর ফাদার ওয়াজ হ্যাভিং 6 চিলড্রেন। কোথাও কি মনে হয় যে এটাতে মানে সোমবার দিনে একটা বড় কোনো সুরাহা হতে পারে রাজ্যের জন্য? সেটা কি আপনারা আশা করছেন? আশা তো সবসময় করি আমরা, তবে দেখা যাক, মামলাটা তো আছে সোমবার দিন। তো আমরা যেহেতু বলেছি 15th ক্লেম অ্যান্ড অবজেকশনের লাস্ট ডেট, সেই জন্যই সোমবার রেখেছে ওরা। সুপ্রিম কোর্ট আর টাইম দিল না ওদের, হিয়ারিং তো করবে একটা কিছু। কারণ বিহার ইলেকশনের সঙ্গে, বিহারের এসআইআর এর সঙ্গে এবারের এসআইআর এর অনেক তফাৎ রয়েছে। দাদা, শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে কলকাতা পুলিশ ফেঁসে বসে আছে। একটু আগে আমি খবর পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান, শুভেন্দু বলছে। দেখুন, ও একটা খুব সাবস্ট্যান্ডার্ডের একটা লোক, পলিটিশিয়ান, ভেরি সাবস্ট্যান্ডার্ড পলিটিশিয়ান। ওর কথাবার্তা, সবাইকে ছোট করে কথাবার্তা, গালাগাল দেওয়ার কথাবার্তা বলে, ওর কথার কি উত্তর দেবো বলতো? ভেরি সাবস্ট্যান্ডার্ড, মানে একটা মানুষ একটা স্ট্যান্ডার্ড থাকে, ও তো কোথাও কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে নেই। হ্যাঁ, পাগলা শুভেন্দু হয়ে গেছে এরকম, যেমন খ্যাপা ষাঁড় হয়ে গেছে না হয়, তেমনি খ্যাপা ষাঁড় হয়ে গেছে। দাদা, ইডি যে মামলাটি করেছে রাজ্যের এগেন্স্টে সুপ্রিম কোর্টে, সেখানে মুখ্যমন্ত্রী, ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারদের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ করেছে তারা। এইসব আর্গুমেন্ট যা করা কোর্টে করবো, তোমাদের কাছে নিশ্চয় আর্গুমেন্ট তো নিশ্চয়ই করবো না, প্রেসের কাছে তো আর্গুমেন্ট করবো না, আর্গুমেন্ট করবো কোর্টে করবো। দেখছেন মানে এইভাবে যা ব্যাপার দেখবি, যখন কোর্টে বলবো তখন শুনবে। কিন্তু দাদা, বিরোধী দলনেতা মঞ্চ থেকে যে অভিযোগ করছেন, সেই একই ভাষায় ইডিও পিটিশন ফাইল করছে। ইডির ভাষা আর বিজেপি আর ইডির মধ্যে তো কোনো তফাৎ নেই। ইডি তো বিজেপির চাকর বাকর, আর কি করা যাবে? বিজেপি আর ইডির মধ্যে কোনো তফাৎ আছে? বিজেপি আর সিবিআই এর মধ্যে কোনো তফাৎ আছে? আজ সুপ্রিম কোর্টে কত লয়ার বলবো, এত লয়ার আমাকে বলেছে না যে ऐसा অপোজিশন হোনা চাইয়ে। সব সবাই ইডির ওপর খেপে আছে, সব ইডি সিবিআই এর উপর সবাই খেপে আছে। দাদা বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও চিঠি লিখেছেন চিফ ইলেকশন কমিশনকে, যে কথাগুলো আপনারা কোর্টের মধ্যে বলছেন, কি এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হচ্ছে, কোনো অফিসিয়াল অর্ডার নেই, এবং 1,32,00,000-কে চিহ্নিত করা হয়েছে, আপনারা বারবার সিএসি কে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ হলো না, আপনারা কতটা আশাবাদী যে পয়েন্টসগুলো এখন সুপ্রিম কোর্টের কাছে নিয়ে এসেছে? কোর্ট শুনবে বলেই তো আমরা আশাবাদী। ভারতবর্ষের মানুষের শেষ সম্বল, শেষ বিশ্বাস হচ্ছে সুপ্রিম কোর্ট। আর ভারতবর্ষে এই সুপ্রিম কোর্টের জন্যই ভারতবর্ষের গণতন্ত্র টিকে রয়েছে, নাহলে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে যেত। বিশ্বাস আছে বলেই তো রয়েছি, আমরা যাচ্ছি। বিজেপি যে অভিযোগগুলো করছে সেটা কার্যত ইডিও তো নিয়ে এসেছে কোর্টের কাছে, কলকাতা হাইকোর্টেও রেখেছে। আর বিজেপি আর ইডির মধ্যে কোনো তফাৎ আছে নাকি? অমিত শাহ পাঠায়, ওরা করে। শুভেন্দু বলে অমিত শাহ পাঠা ধরে, একটা কিছু করুন, ওরা পাঠায় করে। তাতে বিজেপির সঙ্গে ইডির তো কোনো তফাৎ নেই। চুরি ডাকাতি থেকে শুরু করে হত্যার চেষ্টা, আপনি পলিটিশিয়ান বলেন, এখন ইলেকশন চলে যাচ্ছে, যত বেশি অ্যালিগেশন দেবে না, তত একটা পিটিশনে কোর্ট কখনো বিশ্বাস করতে চায় না। যত যদি ফুলিয়ে ফাঁপিয়ে অ্যালিগেশন হয় না, কোর্ট বিশ্বাস করে না। অ্যালিগেশন দিলেই তো কোর্ট বিশ্বাস করবে না। আমি যদি, তোমরা এসছো, আমি যদি কালকে গিয়ে বলে ওরা এসে আমাকে মারতে গেছিল, তাহলে তো খুন করতে গেছিল, সেটা তো কোনো কোর্টই বিশ্বাস করবে না, তাই না? একটা বিশ্বাস করার জায়গায় যদি কেস থাকে তাহলে হয়, কিন্তু ও তো সব লাইন ছাড়িয়ে গেছে। তৎপরতা আরো বাড়বে নাকি? ইলেকশন আসছে, সিবিআই ইডি আরো বেশি অ্যাক্টিভ হবে। হ্যাঁ, ও তো করবে, সিবিআই ইডি তো আরো বেশি করবে। নরেন্দ্র মোদীর আছেটা কি বলতো?
নরেন্দ্র মোদী কিছু আছে, গ্রহণযোগ্যতা আছে পশ্চিমবাংলা, অমিত শাহ পশ্চিমবাংলা ভারতবর্ষে গ্রহণযোগ্যতা কমে গেছে। ইডি সিবিআই ভয় দেখিয়ে সমস্ত কিছু করছে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে দেখেছো তো সবাই ইডি সিবিআই ভয়, ও তো আর কিছু নেই, ইডি সিবিআই। পশ্চিমবঙ্গ তো ডিফারেন্ট বাকি স্টেট থেকে নিঃসন্দেহে বাংলা 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 ভারত স্বাধীনতার আন্দোলনের 1 নম্বর জায়গায় ছিল। আবার এই বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঙালি 1 নম্বর জায়গায় আছে। তারপরে তুমি ভেবো না যে সিপিএম আর কংগ্রেস আছে, ভেবো না। দিদির নেতৃত্বে রাজ্য যেটা যে স্টেপস গুলো নেওয়া হলো, সেটা একদিকে যেখানে ইডি সমালোচনা করছে, বিজেপি সমালোচনা করছে, অন্যান্য দলগুলো কিন্তু পাশেও দাঁড়িয়েছে আপনাদের, যেমনি কংগ্রেস দাঁড়িয়েছে, আম আদমি পার্টিও দাঁড়িয়েছে, সমাজবাদী আম আদমি পার্টিও পার্টিতে দাঁড়িয়েছে। এখানে কংগ্রেস দাঁড়িয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কিভাবে দেখছেন? কারণ ইডির এই পদক্ষেপটাকে ইডির পদক্ষেপ নিয়ে তো বললাম, আমি আজকে সুপ্রিম কোর্টে তো গেছি, কত লয়ার ওখানে, মানে সারা ভারতবর্ষের থেকে লোক আছে, সারা ভারতবর্ষের লয়ার আছে, এটা তো মিনি ইন্ডিয়া। মিনি ইন্ডিয়ায় যেমন পার্লামেন্ট, তেমনি তো সারা ভারত, মানে 75% ওয়াজ স্পিকিং এগেंस्ट दी बीजेपी इंडिया। बोले जे ऐसा ही होना चाहिए, ऑपोजिशन का ऐसा ही होना चाहिए।